আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি হচ্ছে ইউরিন ফর্মেশন নিয়ে। তো ইউরিন এটা কনসেন্ট্রেটেডও ফর্ম করতে পারে, আবার ডাইলিউটও হতে পারে। এখন কিভাবে বুঝবো এটা? দেখো, একটা নেফ্রন ড্র করলাম। সেই নেফ্রনটা আসলে আমরা জানি যে নেফ্রনের কিছু অংশ, কিডনিতে যে নেফ্রন থাকে তার কিছু অংশ হচ্ছে কর্টেক্সের দিকে, আবার কিছু অংশ থাকতে পারে মেডুলার দিকে। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই একটা নেফ্রন আমি ড্র করলাম। সেই নেফ্রনে ধর এটা কি হচ্ছে যে ব্লাড আসতেছে এফারেন্ট আর্টেরিয়াল দিয়ে এবং ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে চলে যাবে, এবং ক্যাপিলারিস এর মধ্যে থেকে যে প্লাজমা থাকবে সেই প্লাজমার অসমোলারিটি যেটা, অর্থাৎ হচ্ছে সেটা এই হচ্ছে 300। এবং ওইটা যে নেট ফিল্ট্রেশনের জন্য কি হয়, ফিল্ট্রেট হবে। ফিল্ট্রেট হইলে এইখানেও আসলে কি বলতো, থ্রি মানে 300 হচ্ছে মিলি অসমোলার পার লিটার। এখানেও অসমোলারিটি 300 থাকবে। অর্থাৎ এখানে যদি তোমরা একটু খেয়াল করো যে এটা হচ্ছে মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল যে পার্টটা, এই পার্টটাতে এখানে চারপাশে কি আছে বলতো, ইন্টারস্টিশিয়াম আছে পার্ট। এই ইন্টারস্টিশিয়াম পার্ট, এই পার্টে হচ্ছে আসলে কিন্তু মানে কনসেন্ট্রেশনটা কেমন, 300 অসমোলার। আবার এখানে কিন্তু তাহলে ভেতরে কত, 300। তো এখন কথা হচ্ছে যে এখানে যেটা হয়, এখানে কিছু আয়ন অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে না, মানে রিঅ্যাবজর্ব হয়। ফিল্ট্রেশনের পরে কিছু আয়ন রিঅ্যাবজর্ব হয়। রিঅ্যাবজর্ব হয় হচ্ছে যেমন হচ্ছে ওই যে সোডিয়াম রিঅ্যাবজর্ব হবে, হ্যাঁ। তো এগুলো রিঅ্যাবজর্ব হবে, এবং হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্ব হবে এই যে এই পোর্শন থেকে। তো এখন কথা হচ্ছে যে যদি এখান থেকে আহ আমার এই পোর্শন থেকে যদি রিঅ্যাবজর্ব হয়, মানে অর্থাৎ হচ্ছে রিঅ্যাবজর্ব হয় বলতে কোন দিকে, এখানে তো সেল থাকে তাই না, এগুলো তো পুরোটাই সেল মিডিয়েট, এই টোটালটা। আমি এমনি একটা সেলের মতো ধরি, তাহলে এইদিকে কি হবে, রিঅ্যাবজর্ব হবে সোডিয়াম, তারপরে HCO3 বাইকার্বনেট আয়ন, এই যে এগুলাতে কিন্তু কি হয়ে যাবে, রিঅ্যাবজর্ব হয়ে যাবে তাই না, এগুলো রিঅ্যাবজর্ব হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে বাইকার্বনেট আয়ন, সোডিয়াম আয়ন, এগুলো কি হয়ে যাচ্ছে, রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো এগুলো রিঅ্যাবজর্ব হয়ে গেলে স্বাভাবিকভাবেই আসলে কি হওয়া উচিত, যে আমার যে ফ্লুইডটা, মানে অর্থাৎ যে লিকুইডটা এখান থেকে কি হয়েছে, ফ্লুইডটা যেটা ফিল্ট্রেট হয়েছে, তো সেটা কিছুটা ডাইলিউট হয়ে যাবে। কারণ সেখানে যে অর্থাৎ স্বাভাবিকভাবে ফিল্ট্রেশনের পরে আগে ফিল্ট্রেশনের আগ মুহূর্তে কিন্তু কি, ধরো টোটাল ফ্লুইডটা ফিল্ট্রেট হবে, ফিল্ট্রেট হয়ে এখানে আসলো। তো এই ফ্লুইডের ভেতরে কি আছে, এই ফ্লুইডের ভেতরে হচ্ছে সোডিয়াম আর অন্যান্য আয়ন গুলো আছে। ঠিক আছে? তো সেই আয়ন, তারপরে অ্যামাইনো অ্যাসিডস, তারপরে গ্লুকোজ, এগুলো আছে। তো এগুলো হবে কি, এখান থেকে রিঅ্যাবজর্ব হয়ে যাবে, রিঅ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে যদি একটা জায়গা থেকে এরকম ধরে সোডিয়াম, তারপরে বাইকার্বনেট, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলো রিঅ্যাবজর্ব হয়ে যায়, তখন কি হয়ে যায় জিনিসটা, কি ওখানে ঘনমাত্রা কমে যাবে না, ডাইলিউট হয়ে যায় না। তো এখন এখানে তাহলে এটা কি 300 থাকার কথা, কথা না। তো তখন এটা কমে যাওয়ার কথা, কিন্তু আসলে কি হয় জানো, যে এখানে টনিসিটিটা মেইনটেইন থাকে, এখানে 300 থাকে। মানে এই টিউবুলার সাইটে, মানে লুমিনাল সাইট, আর ওটা হচ্ছে আউটার সাইড, ইন্টারস্টিশিয়াম সাইড। তো এই লুমিনাল সাইটে আসলে মানে লুমিনাল এরিয়াতে, টিউবুলার লুমিনাল এরিয়াতে আসলে 300 থাকে। এইভাবে যে মূলত হচ্ছে এই একসাথে চিন্তা করো যে আসলে তোমার ইয়াও চলে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে আয়ন গুলো যেভাবে রিঅ্যাবজর্ব হচ্ছে, একই সাথে কিন্তু কি কিছু লিকুইড ওয়াটারও কিন্তু কি এই পাশ থেকে রিঅ্যাবজর্ব হবে। তাহলে তুমি দেখো তো, যে একটা সলিউশন চিন্তা করো, যে সলিউশন থেকে তুমি ধরো মনে করো একটা খুব স্বাভাবিকভাবে চিন্তা করতে পারো যে একটা সলিউশনে ধরো লবণ দেওয়া আছে। এখন লবণের ঘনমাত্রা স্বাভাবিকভাবে কি হতে পারে, তুমি যদি ওইটাতে এক্সট্রা পানি অ্যাড করো, তাহলে লবণের লবণত্ব কমতে থাকবে। ঠিক আছে? বা চিনি আছে একটা সলিউশনে, চিনি তুমি যদি পানি দাও, তাহলে কি হবে, চিনির পরিমাণটা কমতে থাকবে, মানে মিষ্টির যে পরিমাণটা সেটা কমতে থাকবে। আবার আরেকটা ওয়ে হইতে পারে, তুমি যদি সাপোজ সামহাও পারতা যে চিনি সরায় ফেলবা, চিনি কিছুটা ওখান থেকে উঠে ফেলবা, রিমুভ করে ফেলবা, তাহলে কি সেটার পানি অ্যাড করার প্রয়োজন নেই, অর্থাৎ চিনি উঠায় ফেলবা। তাহলে চিনি যদি উঠায় ফেলো, তাহলে মিষ্টিটা মানে ওই পানি আগে যে এরকম মিষ্টি ছিল ওরকম কি মিষ্টি থাকবে না, কমে যাবে। বিষয়টা কিন্তু এরকম। তো এখন কথা হচ্ছে যে ওই যে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে তার মানে চিনির যে ঘনত্বটা, মানে কনসেন্ট্রেশনটা, সেটা কিন্তু পানির মধ্যে থেকে কমে যেতে পারে। ঠিক আছে?
তাহলে ওই যে কমে গেল। এখন কথা হচ্ছে তাহলে কি ওই মানে অসমোলারিটি যেটা ওইটা কিন্তু কমে যাবে, তাই না? কিন্তু এখানে যেটা হয়, এখানে কিভাবে 300ই থাকে, তার কারণ হচ্ছে তুমি যে একই সাথে চিনির সাথে সাথে যদি কিছু পানিও কমাও, তাহলে আসলে কি দুইটাই কিন্তু কমলো। মানে ধরো তুমি এক জগ শরবত বানালা, পানি যতটুকু নিছো নিছো এবং চিনি যতটুকু দেওয়ার দিছো, তো এখন ওটা দেখবা যে একটা লেভেল আছে, মিষ্টি হয়েছে। তো এখন তুমি যদি ধরো মনে করো ওইখান থেকে 1 গ্লাস সরায় ফেলো বা 2 গ্লাস সরায় ফেলো, বাকিটুকু অংশ কিন্তু সেম পরিমাণে মিষ্টি থাকবে। তার মানে কনসেন্ট্রেশনটা কি থাকে, চিনির সেমই থাকে। তো ওখান থেকে পানিও গেল, আর ওই কিছু চিনিও ওই পানির সাথে চলে গেছে। বুঝতে পারছো? তো এই জিনিসটাই, এটা কিন্তু এটা হবে, এখানে হচ্ছে কি রিঅ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে রিঅ্যাবজর্ব হয়ে গেলে তাহলে এখানে আসলে এটা মেইনটেইন থাকবে, এই কনসেন্ট্রেশনটা 300ই থাকবে এই লুমেনের ভেতরে। তো এরপর হচ্ছে আবার যখন আস্তে আস্তে নিচের দিকে আসবে, তো তখন আসলে কি এটা হচ্ছে কি মেডুলা, আবার দুই আউটার মেডুলা, আর হচ্ছে এই পাশটা বলতে পারি, আর এটা হচ্ছে ইনার মেডুলা ধরো বললাম। তো এখানে যে ইন্টারস্টেশিয়াম গুলো আছে মেডুলার দিকে, এই ইন্টারস্টেশিয়ামটা হচ্ছে এই যে ইন্টারস্টেশিয়াম পার্টটা, এই ইন্টারস্টেশিয়াম পার্টটা হচ্ছে আসলে খুবই হাই ডেনসিটি। অর্থাৎ এইখানেও কিন্তু ফ্লুইড আছে এই আউটার সাইডে, বাট সেগুলোর কনসেন্ট্রেশন আর এইখানে মানে মেডুলার ভেতরের দিকে এই জায়গাটাতে অনেক বেশি কনসেন্ট্রেটেড। তো এখানে কনসেন্ট্রেশন এত বেশি, যেমন হচ্ছে দেখো এখানে ছিল 400 মিলিঅসমোলার পার লিটার, এখানে হচ্ছে আবার 800, 1000, 1200 থেকে 1400 পর্যন্ত হতে পারে। তার মানে যেটা হবে এখন, এখানে যেটা হবে যে এই যে আমার যে ফিল্ট্রেট হওয়া যে ফ্লুইডটা, সেটা কিন্তু কোন দিকে আসবে, ফিল্ট্রেশনটা এদিকে পাস হয়ে এদিকে যখন আসবে, তো তখন হচ্ছে আস্তে আস্তে কি হবে বলতো, এইখানে আসা মাত্রই, এখান থেকে আসা মাত্রই কি হবে, এই স্বাভাবিকভাবে এইখানে কি কত যে ঘনমাত্রা ছিল সেটা হচ্ছে কত 300 ছিল, তাই না? কিন্তু বাইরে কত এখন 400। তাহলে ব্যাপারটা কি হইলো বলতো, বাইরে কনসেন্ট্রেশন বেশি ভেতরে কম। তাহলে কি হবে, ডিউ টু দ্য অসমোটিক প্রেসার, এই কি হতে পারে বলো, এখানে ঘনমাত্রা অনেক বেশি অনেক বেশি, ঠিক আছে এখানে। তাহলে হচ্ছে এই স্বাভাবিকভাবে এই ভেতরের চেয়ে বেশি হলে তখন ভেতর থেকে কিছু লিকুইড বাইরে চলে আসবে, অসমোটিক প্রেসার যদি জেনে থাকো। তাহলে কিছুটা চলে আসলে এখান থেকে ওয়াটার কি হবে, ওয়াটার রিলিজ হবে, ঠিক আছে। আবার দেখো যখন লুপো ফ্রেন্ডলি মানে ডিসেন্ডিং লুপো ফ্রেন্ডলি দিয়ে আসবে, তো তখন দেখো আসলে কি বাড়তে থাকবে না, এই ইন্টারস্টিশিয়াম অসমোলারিটি যেহেতু বাড়বে, তো খুব স্বাভাবিকভাবে এখানে থাকা যে ফ্লুইডটা আসবে, এই যে এটা ভেতর দিয়ে আসবে, এখান থেকে আরো কি হবে বলতো, ওয়াটার বের হয়ে আসবে, ওয়াটার এই চারপাশ থেকে বের হয়ে যাবে, ওয়াটার বের হবে, ওয়াটার খালি বেরোতে থাকবে, ঠিক আছে। এখান থেকেও ইভেন এইখানে আসলেও কি হবে, ওয়াটার বের হবে, ঠিক আছে। এটা ওয়াটার বের হতে থাকবে, ঠিক আছে। তাহলে ওয়াটার যদি বের হতে থাকে, তাহলে তুমি বলো কেন ওয়াটার বের হবে। ওয়াটার বের হয়ে গিয়ে মানে এইখানে তোমার হচ্ছে যে যে আয়ন যেগুলো ছিল বা আর অন্যান্য যে উপাদান আছে, যে সাবস্টেন্স গুলো আছে ইউরিনে, তো সেটার কনসেন্ট্রেশনটাও তখন বাড়তে থাকবে। ওয়াটার বের হওয়ার মাধ্যমে কি করবে, ইনার কনসেন্ট্রেশনটা আউটার কনসেন্ট্রেশনের সাথে মিলে যাবে। যেমন এইখানেও দেখবা যে এই যে লুমেন সাইটে এইখানে, হ্যাঁ এই জায়গাটা একটু বড় করে যদি দেখাই, আচ্ছা এই জায়গাটাতেও যেটা হবে, হ্যাঁ এই লুপোফিলিতে এইখানেও কিন্তু দেখা যাবে যে তুমি দেখবা এরকম 1200 হয়ে গেছে, মানে অসমোলার এই ইনার সাইডে কনসেন্ট্রেশন। তো তখন আচ্ছা যাই হোক, এই অবধি আসার পরে এরপরে হচ্ছে এই যে এই পোর্শনটার কথা বলি, যদি আমি এই যে এই পার্টটা, এই অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি এবং হচ্ছে একই সাথে হচ্ছে থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, একটু এই জিনিসটা খেয়াল করো। এই অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি এই অংশটা কিন্তু এই পোর্শনটাটুকু ওয়াটার ইমপারমিয়েবল, এটা হচ্ছে ওয়াটার ইমপারমিয়েবল, এই পোর্শনটা ওয়াটার ইমপারমিয়েবল। তাহলে আসলে যখন এখানে ইউরিন থাকবে, তো এখানে কি হবে, মানে খুব নর্মাল একটা কথা, যে আবার যখন অ্যাসেন্ডিং পার্টে যাবে, তো তখন দেখবা কি উপরের দিকে ওঠার সময় নর্মালি কি করতে থাকবে, ইন্টারস্টেশিয়াম কনসেন্ট্রেশন কমতে থাকে, ঠিক না? আচ্ছা, তো এখন যেটা হবে, ইন্টারস্টেশিয়াম পার্টে যেহেতু কনসেন্ট্রেশনটা যত উপরের দিকে যাবে কি হবে,
এই যে দেখো উপরের দিকে যাবে ইউরিন, কমতে থাকবে, মানে আউটার কনসেন্ট্রেশনটা কমতে থাকবে। তাহলে এখানে ছিল 1200, মানে ইনার পার্টে ইউরিন কনসেন্ট্রেশন, তাহলে এখানেও কিন্তু সেই 1200, এখানে যখন 1200 নিয়ে আসবে ধরো সাপোজ এখানে, তো এখানে কিন্তু কি আসলে মূলত 1000, তখন কিন্তু কি হবে, ইনার লুমেন সাইটে আসলে মূলত হচ্ছে অসমোলারিটি বেশি হয়ে যাওয়ার কারণে তখন আবার কি, মানে এখন তুমি কি বলবা যে ওই বাইরে থেকে ফ্লুইড ভেতরে আসবে? না, ওইটা হয় না। কারণ হচ্ছে কি, বাইরে থেকে যদি ফ্লুইড ভেতরে আসতে পারতো তাইলে হয়তো কি আবার কি নাল হইতে পারতো, বাট এটা হবে না। এটা যেটা হবে সেটা হচ্ছে আসলে এই সাইডটাতে ওয়াটার ইম্পারমিয়েবল, আগে বলে দিছি। তাহলে এখান থেকে কি হবে জানো, এখান থেকে হচ্ছে আসলে মানে এই পার্টটা থেকে হচ্ছে কিছু আয়ন এখানে বের হয়ে যাবে। এই যে যখন এই যে ইউরিন এদিকে আসবে, তো কিছু আয়ন এখান থেকে বের হবে, ঠিক আছে। এবং একই সাথে হচ্ছে এই পোর্শনে তোমরা তো জানো ঠিক অ্যাসেন্ডিং লুপ, এইখানেও কিন্তু কি হয় জানোই তো, যে ওই যে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড সিম্পোর্টার আছে, হ্যাঁ কো ট্রান্সপোর্টার আছে, সরি, সেই কো ট্রান্সপোর্টার যেটা, সেটা কি করবে, এখান থেকেও প্রচুর পরিমাণে ম্যাসিভ অ্যামাউন্টে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম এবং হচ্ছে 2 ক্লোরাইড এভাবে প্রচুর পরিমাণে কি হবে, রিঅ্যাবজর্ব হবে। তার মানে এইখান থেকে মানে যে সলিউটটা মানে ভেতরে থাকা যে ফ্লুইড, তার অসমোলারিটি কমানোর জন্য এবার সলিউট বাইরের দিকে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এবার আর সলভেন্টটা যাবে না, মানে অর্থাৎ লিকুইডটা যাবে না। ওয়াটার তো এই দিক দিয়ে ইম্পারমিয়েবল, এই পোর্শন থেকে ওয়াটার রিঅ্যাবজর্ব হতে পারে না, তো এগুলো বাইরে বাইরে বের হয়ে যাবে। তখন হচ্ছে আবার এখান থেকে এই পোর্শনে যখন, তখন দেখা যাবে কি যত উপরের দিকে যাবে সলিউট বাইরে যেতে 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 একটা পর্যায়ে এখানে অসমোলারিটি এরকম হবে 100, ঠিক আছে। মানে একদম আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে পার্টটা, এখানে গিয়ে 100 এ হয়ে চলে আসলো, ছিল 300 ছিল 100 এ চলে আসলো, ঠিক আছে। তো এখন এখানে যেটা হয়, এখানে কেন 300 হইলো না, কারণ হচ্ছে এই পোর্শন থেকে ওয়াটার কি হইতে পারতেছে না। যদি ওয়াটার এখান থেকে এখন মানে রিলিজ হইতে পারতো, বের হইতে পারতো, বা ওয়াটার অ্যাবজর্ব করতে পারতো, তাইলে হয়তো কি হইতে পারতো, তাই না? মানে ওয়াটার যদি বের হইতে পারতো তাইলে এই কনসেন্ট্রেশনটা এখানেটা বাড়তো, কিন্তু এই পোর্শন থেকে তো ওয়াটার বের হতেই পারতেছে না। আচ্ছা, কিন্তু এই যে এখান থেকে এই ধর মনে করো এখানে আসলো যখন, তখন আবার 1000ই হবে, 1K হবে, আবার এইখানে আসলে 800ই হবে এই জায়গাটার মধ্যে, এই বরাবর এইভাবে চিন্তা করো, এখানে ধরো 600, তো তখন হচ্ছে কি এইভাবে করে আসলে কি বাইরের সাথে হচ্ছে কনসেন্ট্রেশনটা মেনটেন করে যাবে। তো এই জায়গাটাতে 100 এ আসলে তো এরপরে হচ্ছে যেটা হবে, যদি অ্যালডোস্টেরন থাকে, অ্যালডোস্টেরন অ্যান্টিডায়াবেটিক হরমোন, সরি অ্যান্টিডায়াবেটিক হরমোন, তো অ্যান্টিডায়াবেটিক হরমোনের উপস্থিতিতেই কেবল কি হয়, এই পোর্শনটা যেটা আছে, এই পোর্শনটা তখন ওয়াটার রিঅ্যাবজর্ব করবে। আদারওয়াইজ এই পোর্শনটা ওয়াটার ইম্পারমিয়েবল, তখন কি হবে বলতো, যদি মানে আসলে এই পোর্শনটা ওয়াটার ইম্পারমিয়েবল হয়, তখন এখানে এসে দেখবা যে আসলে এটার কনসেন্ট্রেশন হয়ে যাবে 50। ওই যে সেম মেকানিজম, এদিক থেকে পাস করবে, ওয়াটার তো বের হইতে পারবে না, বাট এটা তোমরা তো জানো যে কালেক্টিং ডাক্টের এখান থেকেও কিন্তু কি আয়ন অ্যাবজর্ব হবে, রিঅ্যাবজর্ব হবে, তাই না? আর এখান থেকে যদি বা পটাশিয়াম বের হয়ে আসে কিছুটা, তাহলে এই যে আয়ন যে রিঅ্যাবজর্ব এখান থেকেও সলিউট রিঅ্যাবজর্ব হবে, হ্যাঁ, এবং এখান থেকেও যে হবে কিছুটা, এবং এই ডিস্টাল পার্টেও কিন্তু কি হয় বলতো, রিঅ্যাবজর্ব হবে কি সলিউট, মানে আয়নগুলো রিঅ্যাবজর্ব হবে বা সলিউট রিঅ্যাবজর্ব হবে। তো এই পাশের থেকে হচ্ছে, এই পোর্শন থেকে হচ্ছে, এই পোর্শন থেকে হচ্ছে, তাহলে আয়ন রিঅ্যাবজর্ব হতে 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 ওই তোমার ফ্লুইড মানে যেখানে যে ফ্লুইডটা আসতেছিল তার মানে ওই সেটার কিন্তু কি হয়ে যাচ্ছে, ঘনমাত্রা কমে যাচ্ছে, এই জন্য 100 থেকে আবার 50 তে চলে আসবে। যদি কোনো কারণে আসলে এটাও মানে এটা আসলে এটা হতো না, যদি এই পোর্শনটা আবার ওয়াটার মানে পারমিয়েবল হইতো, অর্থাৎ কখন হবে, যখন এডিএইচ থাকবে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন থাকবে। তোমরা তো জানো যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন যখন থাকে তখন আসলে কি মেকানিজম কাজ করে, তো সেটা হচ্ছে যে নর্মালি হচ্ছে তখন হচ্ছে পানি বডি দরকার হলে, বডির জন্য যখন দরকার হয় তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে এডিএইচটা রিলিজ হয়, ঠিক আছে। আর এডিএইচ যখন রিলিজ হবে তখন হচ্ছে
অ্যালডোস্টেরন রিলিজ হবে, অ্যালডোস্টেরন রিলিজ হইবে, এগুলো হয়ে যেটা হবে যে তোমার অ্যালডোস্টেরন রিলিজ হয় তখন কি করবে বলো তো, তোমার এই পোর্শনটা মানে তখন হচ্ছে ওইটা আমাদেরকে বলবে যে আসলে ব্লাডে আসলে আমার ব্লাড প্রেশার ডাউন হয়ে গেছে, কমে গেছে, তো ব্লাড ভলিউম আর একটু বাড়ালে ব্লাড প্রেশার বাড়ানো যাবে। তো তখন আমাদের বডির ওই কম্পেনসেটরি মেকানিজম অনুযায়ী ওয়াটারটা রিঅ্যাবজর্ব হবে। ঠিক আছে। আচ্ছা, এই পোর্শনে কি শুধুমাত্র ওয়াটার রিঅ্যাবজর্ব হয়? ওয়াটার রিঅ্যাবজর্ব হইলেই কি এই অংশটাতে এই বাইরের সাথে কনসেন্ট্রেশন, ভেতরের কনসেন্ট্রেশন মিল হয়ে যাবে? কিছু কিছু বিষয় হচ্ছে, কিছু কিছু জিনিস এখান থেকে কি হবে, সিক্রেট হবে। মানে তোমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন দেখছো না, সেখানে আমার ইউরিন ফর্মেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মাইনাস রিঅ্যাবজর্পশন প্লাস সিক্রেশন। তো ওই যেমন ইউরিয়া বা কোনো কিছু থাকলে ওগুলা কিন্তু কি আবার এখানে সিক্রেট হয় এই পোর্শনে। তো এইভাবে করে হচ্ছে কি হইতে পারে যে এইখানে এই যে ইউরিনটা কি হয়ে গেল, এখানে কনসেন্ট্রেশন কমে গেছে, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে ডাইলিউট। আবার যদি কোনো কারণে আমরা ওইগুলা বডিতে প্রচুর পরিমাণে পানি দরকার, তো তখন এডিএইচ প্রচুর পরিমাণে রিলিজ হইলো, এই ইমপারমিয়েবল পোর্শন থেকে ওয়াটার কি হবে, রিঅ্যাবজর্ব হবে। ওয়াটার যখন রিঅ্যাবজর্ব হবে তখন এইটা আবার বেড়ে যেতে পারে, তখন এটা বেড়ে 300, ধরো তখন এটা বেড়ে গেল, ধরো সাপোজ সামহাও ধরো এবার বেড়ে গেল, তাহলে বেড়ে হয়ে গেলে তখন ইউরিনটা কি হবে, কনসেন্ট্রেটেড হবে। এটাই।